বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, আজ চ্যানেল আইয়ের জন্মদিন। 1999 সালের 1 অক্টোবর চ্যানেল আই বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে এবং হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে 25 বছর শেষ করে আজকের এই দিনে চ্যানেল আই 26-এ পদার্পণ করছে। জন্মদিনের এই বিশেষ আয়োজনে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন শিক্ষাবিদ এবং ইতিহাসবিদ। আমার মনে হয় এটুকু পরিচয় তার জন্য যথেষ্ট। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং মিস্টার নূর মোহাম্মদ খান গত 25 বছরই আপনারা নানাভাবে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তো আজকের এই বিশেষ দিনে আমি একটু আপনাদের কাছ থেকে নির্মোহ এবং নিরাসক্তভাবে শুনতে চাইব চ্যানেল আইয়ের এই 25 বছর আপনারা কিভাবে দেখলেন, ভালো মন্দ মিলিয়ে আলোচনাটা যদি করেন। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার। ধন্যবাদ। আজ 1 অক্টোবর, যেদিন চ্যানেল আই 25 বছরে 25 বছর পেরিয়ে 26 বছরে পা দিচ্ছে। চ্যানেল আইকে স্বাগতম। এবং আমার দৃষ্টিতে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী বৈশিষ্ট্যটা হচ্ছে, প্রথমত শুধু আজকে এই অনুষ্ঠানে উপস্থিতির কারণে নয়, বরং সামগ্রিক কারণেই বলছি তৃতীয় মাত্রা। তৃতীয় মাত্রায় উপস্থাপক জিল্লুর রহমান সব কিছু কথকের কথা শুনে যান শুধু, কিন্তু শেষ পর্যায়ে তিনি যখন সারাংশ উপস্থাপন করেন তখন মনে হয় তিনি ঠিকই শুনেছেন এবং যথার্থভাবে সারাংশ উপস্থাপন করেন, যা একটু বিরল বলা যেতে পারে অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে। দ্বিতীয়ত, হৃদয় বাংলাদেশ নামে একটি স্লোগান আছে চ্যানেল আইয়ের, অর্থাৎ মানুষের হৃদয়ের কাছাকাছি অবস্থান করবার চেষ্টা করে এই চ্যানেলটি। আর একটি অনুষ্ঠানও আছে, হৃদয় মাটি ও মানুষ, সাই সিরাজ উপস্থাপন করেন, যার মধ্য দিয়ে আমার গ্রামীণ বাংলার বা উৎপাদনশীল বাংলার পরিচয়টি আমি খুঁজে পাই। এবং বাংলাদেশের প্রকৃতি এবং জীবন, আন্তঃসম্পর্ক নিয়ে আছে সুন্দর একটি অনুষ্ঠান। তো সেই জন্য, আর খবর যে আছে, খবরের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আমি মনে করি চ্যানেল আইয়ের, কারণ নানাবিধ বিষয় নিয়ে খবর সাজিয়ে তোলা হয়। সেই জন্য চ্যানেল আইয়ের খবর আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয়। সব মিলিয়ে চ্যানেল আই, যেটা মনে করি যে রাত 12টায় আবার একটা অনুষ্ঠান থাকে, কথকতার অনুষ্ঠান, ইংরেজিতে বলা টক শো, আমি বলি কথকতার অনুষ্ঠান। কথকতার অনুষ্ঠানে উপস্থাপক সবসময় থাকেন মতিউর রহমান চৌধুরী, মাঝে মধ্যে ব্যতিক্রম হন। তো সেই জন্যে, এবং মতিউর রহমান চৌধুরী এই কথকতার অনুষ্ঠানের জনক বাংলাদেশে বলা যায়। তিনি সুন্দর করে উপস্থাপন করেন। তার উত্তরে কথক যারা থাকেন, আমিও মাঝে মধ্যে থাকি, সেখানে কথা বলতে হয় আর কি। তবে চ্যানেল আইয়ের সবচেয়ে বড় দিকটি হচ্ছে, আমি মনে করি দল মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হবার মতো অনুষ্ঠান করে থাকে। এবং ভলতেয়ারের একটি কথা আমি সবসময় মনে করি, সেটি হচ্ছে যে আই ডিটেস্ট হোয়াট ইউ সে, তুমি যা বলো তা আমি ঘৃণা করি, বাট আই উইল ডিফেন্ড টু ডেথ ইউর রাইট টু সে ইট, কিন্তু প্রাণ দিয়ে হলেও তোমার তা বলার অধিকার সংরক্ষণের চেষ্টা করব। এটাই গণতন্ত্রের মূল সূত্র। তো চ্যানেল আই এই গণতন্ত্র অনুসরণ করে বলেই চ্যানেল আই আমার প্রিয় চ্যানেল। থ্যাংক ইউ। সব তো আপনি প্রশংসা করলেন, কিন্তু দুর্বল কোনো জায়গা তো খুঁজে এখন পর্যন্ত পাওয়া গেল না। ইতিবাচক দিকটি তুলে ধরলাম। আচ্ছা, তাহলে ওই কথা না হয় একটু পরে শুনতে আসি। মিস্টার নূর মোহাম্মদ খান।
আপনাকে ধন্যবাদ এবং যে আলোচক এখানে আছেন, উপস্থিত রয়েছেন, সৈয়দ আনোয়ার হোসেন সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী আমি দেখলাম এই হাঁটি হাঁটি পাপা করে অল্প সময়ের মধ্যে 25টি বছর পেরিয়ে আসলো। আমরা চ্যানেল আইয়ের অফিস যখন ওই মগবাজারের ওখানে সিদ্ধেশ্বরীতে ছিল, ওখান থেকে বিভিন্নভাবে এরা এখানে আসছে, ফাইনালি এখানে আসছে। তো চ্যানেল আই অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে চ্যানেল আই আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং দাঁড়ানো হয় না। বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল হচ্ছে চ্যানেল আই। চ্যানেল আই এই মানে যাত্রার কারণেই কিন্তু আমাদের দেশে এই যে ধরেন মানে এই যে টক শো, এই তৃতীয় মাত্রার টক শোটা, এটা চ্যানেল আই প্রথম এটা শুরু করেছে এবং এখন অন্য অন্য টিভি চ্যানেলগুলোও এটা এইভাবে প্রোগ্রাম করছে। এইভাবে করে নাই, বাট বিভিন্নভাবে করছে। তবে চ্যানেল আই অনেক নতুনত্ব শো করেছে এবং বিশেষ করে এই তৃতীয় মাত্রাটা এখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে সামগ্রিকভাবে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে ইনভাইট করে এখানে আনা হয়েছে এবং তারা আলোচনায় অংশগ্রহণ করেছেন। এটা খুব সুন্দর হয়েছে। এটা দেশে বিদেশে সব জায়গায় এটা প্রশংসা অর্জন করেছে। অ্যাট দ্য সেম টাইম চ্যানেল আইয়ের আরও কতগুলো প্রোগ্রাম, যেটা আপনি বলছেন যে ওই যে প্রোগ্রাম, যেমন কৃষির উপরে যে প্রোগ্রামটা করে, কৃষি প্রোগ্রামটা এটাও ভালো প্রোগ্রাম। এটা দেশের কৃষকদের উপকার হয় এবং যারা কৃষিজীবী তাছাড়াও যারা কৃষির উপরে যারা লেখাপড়া শিখে যারা কৃষির উপরে মানে নিজের শ্রম করছে, মানে ওটা ওখানে প্রোভাইড করেছে, তারাও ওইখান থেকে অনেক উপকৃত হচ্ছে কৃষির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে মৎস্য। এইটা মিলে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা শাইখ সিরাজ এটা পরিচালনা করে। প্রোগ্রামটা ভালো প্রোগ্রাম, এটাও খুব প্রশংসার দাবি রাখে। আরেকটা প্রোগ্রামের কথা আপনি বলেছেন যে যেটা টক শো মানে ওই এই পত্রিকার উপরে মন্তব্য, আজকের সংবাদপত্র, হ্যাঁ আজকের সংবাদপত্রের উপরে মন্তব্য। এটাও খুব সুন্দর প্রোগ্রাম, ভালো প্রোগ্রাম এবং এখানেও আমি দেখেছি দল মত নির্বিশেষে বুদ্ধিজীবীদেরও আনা হয়, সাংবাদিকদের আনা হয়, তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষকে এখানে আনা হয় এবং এটা মুক্তিউর রহমান চৌধুরী খুব সাকসেসফুলি এই প্রোগ্রামটা করেছেন। এই তাছাড়াও চ্যানেল আই সব মিলিতভাবে চ্যানেল আইয়ের সফলতার দিকটাই বেশি। এর মধ্যে নেগেটিভ সাইড দিয়ে নাই তা না, আছে, বাট সেটা আজকে এই শুভ দিনে, শুভ লগ্নে এটা আলোচনার দরকার নেই, প্রয়োজন নেই। আমরা চ্যানেল আই অন্য দিনে তো আর চ্যানেল আই নিয়ে আমরা আলোচনায় বসি না, ঠিক আছে। আমরা এই চ্যানেল আই এই উত্তর সমৃদ্ধি কামনা করি। চ্যানেল আই আরও বিকশিত হোক, জনমানুষের মানে চ্যানেলে রূপান্তরিত হোক। আপনারা দুজনই অনেক বেশি কাইন্ড, যে কারণে আমার মনে হয় এই আলোচনাটা আমি একটু অন্যদিকে নিয়ে যাবো, আরও বড় আঙ্গিকে। তার আগে একটু বুঝতে চাইবো যে চ্যানেল আইয়ের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো, এখানে নাটক, সঙ্গীত, বিশেষ করে আমি প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের কাছে এখনকার নাটকের ভাষা কিংবা সংবাদ বা এই যে স্ক্রল যায় সেগুলোতে ভাষা যেটা দেখেন, ভাষার ব্যবহার প্রয়োগ যেভাবেই বলি না কেন, সেই সম্পর্কে একটু মতামত শুনতে চাইব। বিশেষ দিবস চ্যানেল আই নানা রকমের আয়োজন করে, চলচ্চিত্রে একটা বড় জায়গা করে আছে প্রেস টেলিফিল্ম লিমিটেড এবং চ্যানেল আই, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর চ্যানেলটি হয়ে উঠতে পারলো কিনা। টেলিভিশনকে ড্রয়িং রুম মিডিয়া বলা হয়,
এটা কি এখনও ড্রয়িং রুমের উপযোগী আছে কি না সেটাও একটা প্রশ্ন। আর তরুণদের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বিশেষ করে জুলাই আগস্টের মুভমেন্টের প্রেক্ষিতে বাংলাদেশের তরুণরা এখন বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করেছে। সো তরুণদের কতটা তাদের চাওয়া পাওয়াগুলো কতটা প্রতিফলিত হয়, এবং শিশুদের কথা আমরা বলতে পারি এই চ্যানেলে, সব মিলিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। আমি এমন একজন মানুষ যার বিনোদনের সুযোগ বা অবকাশ খুবই কম। চ্যানেল আইতে বিনোদনমূলক অনেক অনুষ্ঠান হয়, অস্বীকার করব না, মাঝে মধ্যে চোখ আটকে যায়, যেগুলোর গুণমান অত্যন্ত হৃদয়গ্রাহী বলা যেতে পারে। তবে একটি কথা, চ্যানেল আইতে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে যেমন প্রবীণরা আছেন, নবীন প্রজন্মও আছেন। একটি কথা কিন্তু মনে রাখতে হবে, প্রবীণদের আছে এক্সপেরিয়েন্স, নবীনদের আছে এক্সুবারেন্স। এক্সপেরিয়েন্স এবং এক্সুবারেন্স যদি সমন্বিত না হয় তাহলে দেশ গড়া যায় না। এবং যে কোনো সামাজিক আন্দোলনই গড়বার পেছনে এই এক্সুবারেন্স এবং এক্সপেরিয়েন্স দরকার। সেইটা চ্যানেল আইতে আমি লক্ষ্য করি যে আছে। তারুণ্যের নবযাত্রা, অভিযাত্রা সবসময় স্বাগতম হয়ে আছে এই চ্যানেল আইয়ের কাছে। এটা আমার কাছে গ্রহণযোগ্য মানের মনে হয়। তবে একটি কথা হচ্ছে যে আমি ভলতেয়ারের মন্তব্য উল্লেখ করেছি প্রথমেই। ভলতেয়ারের মন্তব্য আমার কাছে শিরোধার্য এই জন্যে যে মত পথ যাই হোক না কেন সে যেন সমাজচ্যুত না হয়ে যায়, সেই লক্ষ্যটা চ্যানেল আই করবার চেষ্টা কর। চ্যানেল আইতে আমি সবসময় লক্ষ্য করেছি যে বিভিন্ন ধর্মের মানুষের সব অনুষ্ঠানগুলো করা হয় এখানে, এবং সব চ্যানেলে এটা করা হয় না আর কি। তো যাকে তো এখন কথা হচ্ছে চ্যানেল আই লোগো বা স্লোগান হচ্ছে হৃদয় বাংলাদেশ। বাঙালি মানুষের হৃদয়ের কাছাকাছি যেন চ্যানেল আই চিরদিন অবস্থান করে, এমন একটি শুভেচ্ছা আজকের দিনে আমার থাকছে। এবং চ্যানেল আইর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবারও সুযোগ আমার আছে বলে আমি মনে করি আর কি। দেশাগান, আমি খুব সংক্ষেপে শর্টকাটে বলবো। আমি একসময় এই গভর্নমেন্টের তথ্য বেতার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। তো তখন টেলিভিশন এত চ্যানেল ছিল না, একটাই বিটিভি, শুধু একটা চ্যানেল ছিল বিটিভি। এই বিটিভি তাও মানে এই সারা দিন রাত চলতো না, এটা সার্টেন টাইম এটা ইয়ে হতো। সেইখানে আমি এটা অনেক ইয়েগুলোর এই প্রোগ্রামগুলো লক্ষ্য করেছি। লক্ষ্য করে আমি সঙ্গে সঙ্গে টেলিফোন করে আমি বিটিভিকে বলেছি যে প্রোগ্রামগুলো স্ট্যান্ডার্ড হয় না এবং এটা এক পেশে হয়, এই প্রোগ্রামগুলো চেঞ্জ করা উচিত, ভালো করা উচিত। এগুলা তৎকালীন সময় বিটিভি করেছে। করার পরেও আমি দেখছি যে মানে ডেভেলপমেন্টটা হবে তো মূলত মাথার থেকে। মাথায় যদি ইয়ে থাকে তাহলে ডেভেলপমেন্টটা হবে, প্রোগ্রাম হবে। তো এখন ধরেন আমরা তো এই ক্রিটিক্যালি ডিসকাশনটা কম করি, নর্মালি কম করি, মানে একটু পজিটিভ সাইডটা নিয়েই আলোচনাটা করি। তবে একটা জিনিস হলো যেমন বিনোদন নিয়ে যে প্রোগ্রাম চ্যানেল আই যেটা প্রোগ্রাম করছেন, প্রোগ্রামটা আমার কাছে কেন যেন মনে হয় প্রোগ্রামটা গতানুগতিক হয়। এটা আরও ভালো করা যেতে পারে। এই চ্যানেল আই যেমন এই গানের প্রোগ্রাম, সঙ্গীতের প্রোগ্রাম, তারপরে এই মানে নৃত্যকলার উপরে প্রোগ্রাম, তারপরে এই অন্যান্য যে নাটকের ইয়েগুলো প্রোগ্রামগুলো, এগুলো অ্যাজ এ হোল সার্বিকভাবে এইগুলা আমার মনে হয় একটু রিভাইজ করে দেখে আরও সুন্দর করা যাবে। একটু সুন্দর করলে ভালো হবে।
প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, আপনি তো দীর্ঘদিন বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে নানাভাবে সম্পর্কিত, একটি ইংরেজি দৈনিক আপনি একসময় সম্পাদনাও করেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যমকে আপনি কোন মানের বলেন? মানে আমরা যদি বৈশ্বিক নাও বিবেচনা করতে চাই, দক্ষিণ এশিয়ার বিবেচনাও যদি দেখতে চাই, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো, পত্রপত্রিকাগুলো কোন মানে আছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করবার জন্যে। তবে আগের প্রসঙ্গে কিছু না বলা কথা একটু সংযোজন করতে চাই। একটি কথা হচ্ছে স্ক্রলের কথা আপনি বলেছেন। স্ক্রল নিয়ে আমার সব চ্যানেল নিয়ে আপত্তি। ইংরেজি বাংলা ঠিক হয় না, বানান ভুল হয়, বাংলাতেও যেমন হয় ইংরেজিতেও ভুল হয়। আবার ইংরেজি যখন স্ক্রল থাকে তখন ভাষাগত ত্রুটি অত্যন্ত দৃষ্টিকটু মনে হয় আর কি। আবার নাটক বিনোদনমূলক, সেই নাটকে যিনি লেখেন, নাটক যিনি রচনা করেন, তার স্বাধীনতাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আঞ্চলিক ভাষাটা আমি খুব একটা গ্রহণ করি না। এই জন্যে যে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারাও এই নাটক দেখে। তুমি খাইছো, আঞ্চলিক ভাষা, এটা তো বাংলা হলো না, তুমি খেয়েছো কিনা। তো কলকাতার নাটকগুলোতে আপনি লক্ষ্য করুন যে ভাষাগত একটা ত্রুটি নেই, কিন্তু সেখানে অত্যন্ত হৃদয়গ্রাহী উচ্চারণে, অবশ্য পশ্চিম বাংলায় তালব্য স দন্তস্বর উচ্চারণ ঠিক হয় না, এটা আমি ওদেরকে যে শিখিয়েছি। তবু লাভ হয়। বাংলাদেশের নাটকে কেন স্থানীয় ভাষা ব্যবহার হবে, মান ভাষা কেন ব্যবহার হবে না, এইটা একটা প্রশ্ন আমি সবসময় তুলেছি। তো বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আমার বলি, দেখুন গণমাধ্যম 1924 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাস মিডিয়া শব্দটির উদ্ভব হয়। তার আগে গণমাধ্যম ছিল, যেমন কার্লাইল 1854-তে গণমাধ্যমকে বলেছেন যে ফোর্থ পিলার। আগে তিনটি ব্রিটিশ মনার্ক, দুটো হাউস, তারপর ফোর্থ হচ্ছে গণমাধ্যম। এবং রিচার্ড কবডেন 1858-তে বলেছেন যে দ্য লন্ডন টাইমস হ্যাজ মেড মেনি মিনিস্টার্স অ্যান্ড আনমেড মেনি মিনিস্টার্স। তো অর্থাৎ লন্ডন টাইমসের কী প্রভাব সেটা লক্ষ্য করেছে। গণমাধ্যমের প্রভাব সবসময় স্বীকৃত। এবং আমি বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র 1924 পর থেকে গণমাধ্যম শব্দটি এসেছে। তো গণমাধ্যম বাংলাদেশে গণমাধ্যম আছে কি নেই এ নিয়ে মাঝে মধ্যে দ্বন্দ্বে পড়ি একটু। তার কারণ হচ্ছে, আপনি লক্ষ্য করুন যে এই যে এখন মনে হচ্ছে সারা বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, তো গণমাধ্যমে এই খবরগুলো আসেনি কেন? তখন তারা বলতে পারে তাদের অস্তিত্বের সংকট ছিল। অস্তিত্বের সংকট যদি মুখোমুখি না হতে পারি তাহলে সাহস কোথায়? আবু সাইদের সাহস, সেই সাহসকে আমি ধারণ করতে চাই। গণমাধ্যম যখন লন্ডন টাইমস হ্যাজ মেড অ্যান্ড আনমেড মেনি মিনিস্ট্রিজ, মেনি মিনিস্টার্স, সেই মতো কাজ করতে হবে। আর এই প্রসঙ্গক্রমে দুদকের কথা ভূমিকাও এসে যায়। দুদক সম্পর্কে আমার একটি কথা, এতদিন কোথায় ছিলেন, জীবন দাসের পংক্তি। এখন সবাই তো দুর্নীতিবাজ দেখা যাচ্ছে, তো তাহলে এই দেশ কিভাবে চলছিল? আমার প্রশ্ন, গণমাধ্যম কোথায় ছিল? গণমাধ্যম কি সত্যিকার গণমাধ্যম না সরকারি মাধ্যম? এই প্রশ্নটা। তারপরে ধরুন সাগরনী হত্যাকাণ্ড, সর্বমোট 118 বার তদন্ত প্রতিবেদন র্যাব পিছিয়েছে। এই সরকারের আমলেও 3 বার পিছিয়েছে, আগে সরকার 15 বার, 115 বার। তো প্রশ্ন হচ্ছে, এখন গতকাল দেখছি যে র্যাবের কাছে দেওয়া হয়েছে এই জন্যে যেন তদন্ত প্রতিবেদন না দেওয়া হয়। কেন? র্যাব কি তদন্ত প্রতিবেদন দিতে পারে না?
পিবিআর কাছে হস্তান্তর করবে। ঠিক আছে, আমার কথা হচ্ছে এই যে এতবার কেন পেছানো? ত্বকী হত্যা যে 13 বছর হয়ে গেল, নারায়ণগঞ্জে ত্বকী হত্যা, আসামি চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু আমি ধরতে পারি না আর কি। তো তনু মিতু হত্যার খবরও নাই। তো আমার প্রশ্ন হচ্ছে এইগুলো গণমাধ্যমে কোথায় ছিল এতদিন? এখন কেন সাড়ম্বরে খবর ছাপা হয়? আমার প্রশ্ন হচ্ছে গণমাধ্যম যদি ঠিক না থাকে তাহলে গণতন্ত্রও ঠিক হয় না। অ্যালেক্সিস ডি টকভিল আর কি বলা হয়, 1832-এ ডেমোক্রেসি ইন আমেরিকা নামে একটা বই লিখেছিলেন। বইটি আমার পড়া। বইটি তার লিখেছেন তিনি যে তিনি এর আগে 2 বছর আমেরিকা ঘুরেছেন, ঘুরে দেখেছেন যে সিভিল সোসাইটি, নাগরিক সমাজ এবং বিশেষ করে গণমাধ্যমের ভূমিকা শক্ত সমর্থ বলেই আমেরিকায় গণতন্ত্র এগিয়েছে। এখন অবশ্য গণতন্ত্র আছে কিনা আমেরিকা, তাহলে বাইডেনের এই ভূমিকা আমি লক্ষ্য করতাম না। কারণ যেমন সৈয়দ হাসান নাসরুল্লাহ, সৈয়দ নামটা বাদ দেয় আমার গণমাধ্যম, এটা ভুল। সৈয়দ কখনো বাদ দিতে নাই নাম। সৈয়দ নাসরুল্লাহ, হাসান নাসরুল্লাহকে হত্যা করলো, সেটা সমর্থন করলেন। যে কোনো মানুষের হত্যাকে নিন্দা জানানোর মতো সৎ সাহস আমার থাকতে হবে, সেই জায়গাটি নেই আর কি। কেন নেই? তো সব কিছু মিলিয়ে মাধ্যম, তবে গণমাধ্যমের মধ্যে 2টো ভাগ আছে, একটা হচ্ছে মুদ্রণ মাধ্যম আর একটা বৈদ্যুতিন মাধ্যম। 2 জায়গায় কিন্তু আমার আপত্তি আছে। চলমান ঘটনা চলতি হওয়ার পন্থী হওয়া খুব কঠিন, সহজ, কিন্তু চলতি হওয়ার বিপরীতে যাওয়া কঠিন। সেই সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, তো সেই সত্যকে ভালোবাসতে হবে আমাদের। আমার মাধ্যমকে গণমাধ্যম হয়ে উঠতে হবে, এখনও উঠতে পারেনি। মিস্টার নূর মোহাম্মদ খান। তো আমি আপনার, উনি যে কথাটা বলছেন, কথার প্রেক্ষিতেই কথাগুলো বলি আমি আর কি। সেটা হলো যে আমাদের এখানে সত্যি কথা তো উনি বলেছেন, সত্যি কথা বলেছেন উনি, যে এখানে এই সংবাদপত্রের বা গণমাধ্যমের কিংবা টেলিভিশন, রেডিও মানে এই অ্যাজ এ হোল, আবার অনলাইনও আছে, হ্যাঁ অনলাইনও আছে, অ্যাজ এ হোল এই সেক্টরটা মানে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে মুভ করা উচিত, স্বাধীনভাবে মুভ করা উচিত, এবং মানে সব কিছু যেন বস্তুনিষ্ঠ হয়। তা না হলে জোরাতালি দিয়ে কথাবার্তা বলা ফর দ্য গভর্নমেন্টকে খুশি রাখার জন্য, নিজেদের পজিশন ঠিক রাখার জন্য এই যদি করা হয়, তাহলে এটা মানুষ মিসগাইডেড হয়। এইটা না করলে, বরং এটা যদি না করতে পারেন তাহলে এই ইয়ের সঙ্গে জড়িত না হয় ভালো। এখন আপনি এটার সঙ্গে জড়িত হবেন আর মানুষকে মিসগাইড করার জন্য। ওই যে বলা হয় স্বাধীনতার প্রশ্ন আপনি তুললেন, যে স্বাধীনতা নেই বা চাপ আছে, ভয় আছে, ভীতি আছে, ঠিক আছে। মানে এখন তাহলে আপনাদের কনক্লুশন হচ্ছে যে ভয় ভীতি এড়িয়ে আসলে আবু সাঈদের মতো দাঁড়াতে হবে। 100 বার এটা আপনি এখানে যদি মানে অ্যাকচুয়াল রুল অফ ল ইস্টাবলিশড হয়, রুল অফ ল, আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আপনি দেখবেন যে এইগুলা, এই সমস্ত সমস্যাগুলো অনেকটা ওভারকাম হয়ে যাবে। তবে আমাদের দেশে তো গণতন্ত্র ছিল না, ডেমোক্রেসি ছিল না, মানুষের কথা বলার রাইট ছিল না, মত প্রকাশ করার রাইট ছিল না। তো আপনি কিভাবে মানুষ করবে? তাদের সংবাদপত্রে যে লিখবে, লেখনীদের লেখার ব্যাপারেও অনেক প্রবলেম। আপনি এখানে ওই যে কথা বললাম, মানে আইনের শাসন না থাকাতে আপনি সকল পর্যায়ে, একেবারে কোর্ট কাছারির থেকে আরম্ভ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় বলেন, এখানে জাজমেন্ট পর্যন্ত, ইনফ্লুয়েন্সের জাজমেন্ট পাওয়া যায়। তাহলে তো সাংঘাতিক দুঃখজনক ব্যাপার। আর যদি রুল অফ লই থাকতো, তাহলে আমি একটা কথা বলি আপনারে, যে আমাদের এখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি দেশের 3 বার প্রাইম মিনিস্টার, 2 বার
বিরোধী দলের নেত্রী এবং সারা জীবনে রাজনীতির সঙ্গে জড়িত। উনি অসুস্থতার জন্য ডাক্তাররা, মেডিকেল বোর্ড সার্টিফাই করেছে যে ওনাকে বিদেশে যেয়ে ট্রিটমেন্ট করতে হবে। সেইখানে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে এই পারমিশনটা, তৎকালীন গভর্নমেন্ট এই পারমিশনটা দিল না, দেয় নাই। একাধিকবার চেষ্টা করেছে, একাধিকবার। এটার সঙ্গে গণমাধ্যমে কি সম্পর্ক? না, আমি তাই বলি, তাহলে এই ঘটনাগুলা তাহলে গণমাধ্যমে প্রচারটা তো ওইভাবে হয় না। এই যে কথাগুলো বললাম, যেটা এইটা গণমাধ্যমে কোনটা হয়, যেটা গভর্নমেন্টকে খুশি রেখে যতটা বলা যায় এইটা বলা হয়। আর যেগুলা মানে আইনের স্বার্থে যে কথাগুলো বলা, সেই কথাগুলো তো এখানে আসেই না। তো তাই হতো, তাহলে এই কথাটা গণমাধ্যমে প্রকাশও পাইতো, প্রকাশ করতে পারত, প্রকাশ করা হয় না। আপনি দেখেন যে ওই যে কথাটা সৈয়দ আনোয়ার হোসেন সাহেব বলেছেন যে এতদিন ওই দুদক বা অন্যান্য অর্গানাইজেশনগুলো ওগুলো কোথায় ছিল, এখন সব আত্মপ্রকাশ করেছে, বহিঃপ্রকাশ ঘটেছে। এগুলা আপনার, আমি এর আগেই বলেছিলাম যে 1 মাসের পত্রিকা, এখন 1 মাসের না, 2 মাসে, 2 মাস পুরো হয় নাই, এখনো 5 দিন বাকি আছে। 5 দিন বাকি আছে। এই 1 মাস 25 দিনের সব পত্রিকাগুলো এনে আপনি যদি তার হেডলাইনগুলো দেখেন, তাহলে দেখবেন চিন্তার বাইরে কী সব ঘটনা। তাহলে এই ব্যাপারগুলো আগে ওনারা লিখতে পারতেন, লেখেননি কেন? আপনি গতকাল এখন কেন লিখছেন সেটাও তার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আই এগ্রি। তারপরে গতকালকে একটা পত্রিকায় দেখলাম, এমনি লুটপাটের কাহিনী তো ডেইলি উঠছে। গতকালকে একটা পত্রিকার হেডলাইনে দেখলাম যে সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ চলে গেছে, যেটার বর্তমান মূল্য ধরেন 12,000 কোটি টাকা, এইটা লুটপাট হয়ে গেছে। এটা কি করে সম্ভব হলো? এইটা লুটপাট হয়ে গেছে। তাহলে এই নিউজটা আগে আসেনি কেন? এখন আসছে এই নিউজটা। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন গতকালকেই যে 2 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়ে গেছে। এটা এখন পত্রিকায় আসছে, আগে পত্রিকায় আসে নাই। আবার অনেক সময় বাংলাদেশ ব্যাংকও এরা মানে গোপন রেখেছে, হ্যাঁ, গোপন রেখেছে, বলতে পারে নাই। তো এই যে বিষয়গুলা আপনার যে যা করবে তার প্রায়শ্চিত্ত তাই করতে হবে। আপনি দেখেন, আজকে যে কথা বলছিলাম, বেগম খালেদা জিয়া জেলখানার থেকে মুক্ত হয়ে সে বাড়িতে অবস্থান করছে, আর দিদেন গভর্নমেন্ট যে পারমিশন দেয় নাই, সে এখান থেকে পালিয়ে দিল্লির কাছে কোনো একটা গ্রামে অবস্থান নিয়েছে। তাহলে আপনি দেখেন যে সব মানুষ সময় সবার জন্য এক হয় না। তা এখানে রুল অফ জাস্টিস যদি থাকে, আইনের শাসন যদি থাকে, আপনি যা ন্যায় এটা আপনি করবেন, তাহলে আপনার এই রকম ভেদাভেদ, এই যে ডিফারেন্সটা, এই যে দলাদলি গ্রুপিং, এটা হয় না। আপনি এখন তো সব জায়গায় আপনি মামলা হয়েছে, বিএনপির এগেনস্টে মামলা হয়েছে। আমরা একটু গণমাধ্যমের মধ্যেই থাকি। আচ্ছা, মানে গণমাধ্যমে প্রকাশ করে নাই সেই কথাটা বলতে চাচ্ছেন। 1,16,000 মামলা হয়েছে, এটা কোনো গণমাধ্যমে আসে নাই। কিন্তু বিএনপিকে 1,16,000 মামলার তালিকা দিয়েছে কখনো? না, বিএনপি বলছে তো 1,16,000। হ্যাঁ, 1,16,000 না 1,20,000? আচ্ছা, 1,20,000ই হোক, 1,18,000ই হোক, তাহলে এইটা সংবাদপত্রে যারা ওনারা এটা তথ্য সংগ্রহ করা উচিত ছিল। দায়িত্ব তো তাদের সংগ্রহ করা। এটা অফিস থেকে যেটা দিবে, একটা প্রেস নোট দিবে, ওইটাকে উপরে মেসেজ করতে হবে, এটা তো কোনো বিষয়ই না। এগুলো করে নাই। সংবাদপত্র এটাও করতে পারতো যে এই ফিগারটা আসলে ঠিক না, 1,16,000 না, এটা আসলে 16,000 বা 50,000 বা 60,000। সে এভিডেন্স সংগ্রহ করে সে বলতো, এভিডেন্স সংগ্রহ করে যথার্থ বলেছে। এবং আপনার 60 লক্ষ লোককে আসামি দিয়েছে, 60 লক্ষ লোক, হাজার হাজার লোক মানে অ্যারেস্ট হয়েছে, হাজার হাজার লোক।
তো এর মধ্যে কোনো ইয়ে নাই, গয়রহ লিখেছে অমুক 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 অমুক, আর আছে গং, বাকি আরো 150, বাকি আরো 300। এখনো কিন্তু সেই ধারা অব্যাহত হ্যাঁ, আছে। এটা আছে, সেই একই ধারা ধারা অব্যাহত তো আছে। আছে, ঠিক আছে। প্রত্যেকে খুনের মামলার ঠিক- আসামি ঠিক- এবং ঠিক এত আছে। গং গং। ঠিক আছে। প্রফেসর ডক্টর সৈয়দ হোসেন, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে একটা সময় ছিল যখন আমরা প্রচুর সাংবাদিক, অনেক ভালো ভালো সাংবাদিকের নাম উচ্চারণ করতে পারতাম বাংলাদেশে, স্বাধীনতার পূর্বকাল থেকে স্বাধীনতার পরেও অনেকটা সময় পর্যন্ত। অনেক কালজয়ী আমাদের গান আছে, অনেক ভালো নাটকের কথা এখনও আমরা স্মরণ করতে পারি, অনেক চলচ্চিত্রের কথা স্মরণ করতে পারি। এখন সেটা হচ্ছে না বলে অনেকে মনে করেন যে গত 10, 15, 20 বছর একটা ভালো গান তৈরি হয়েছে, কেউ সবাই মুখে মুখে বলতে পারবে না, একটা ভালো কবিতা হয়েছে বলা যাচ্ছে না। চমৎকার একটি কথা বলেছেন, প্রসঙ্গ তুলেছেন। খান আতার একটা ছবি আছে, ছবিটির নাম আবার তোরা মানুষ হও। আমার একটা বই আছে, প্রবন্ধ সংকলন, বাংলাদেশে মনুষ্যত্বের সংকট। তো মানুষ নেই বাংলাদেশে, ভালো মানুষ ভালো মানুষকে চেনে, জানে, বোঝে। কদিন আগে আমার বাড়িতে আমার কোথায় গৃহকর্মী হবে, যে বিবেকী মানুষ বিবেকের মানুষের কথা শোনে। কথাগুলো খুব মাথা আমার আন্দোলন সৃষ্টি হলো, মাথায় হৃদয়ে আলোড়ন হলো। বাংলাদেশে মাধ্যম আছে, আমি গণমাধ্যম বলছি না, কারণ এর গণ নয়। আর আপনি যেমন অধিকারের কথা বললেন, অধিকার তখন ছিল না, কিন্তু অধিকার সবসময় দেয় না, কেউ আদায় করে নিতে হয়। না হলে অ্যালেক্সিস ডি টকভিল কেন লিখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র হয়েছিল বলেই তার পেছনে ছিল গণমাধ্যমের ভূমিকা, নাগরিক সমাজের ভূমিকা। বইটি কেন লিখেছেন তিনি। এখন অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নেই বলেই জোনাথন রাউচ, একজন সাংবাদিক, 1991-তে লিখেছিলেন ডেমোস্ক্লেরোসিস, যে শব্দটি বাংলাদেশের বেলা আমি ব্যবহার করি। বাংলাদেশে ডেমোক্রেসি নেই, আছে ডেমোস্ক্লেরোসিস। তো জোনাথন রাউচকে অনুসরণ করেই বলি। তো এখন সেই জন্যে ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, এবং ভালো মানুষ খুঁজে পেতে হলে আগে নিজেকে ভালো মানুষ হতে হবে। সেই সংখ্যাটা কমে গেছে। এবং একটি পত্রিকা, সে পত্রিকাও গণমাধ্যমের দাবিদার, বছরে মাঝে মধ্যে সাদা মনের মানুষের একটা অনুষ্ঠান করত 5 তারা হোটেলে, বিরাট। মাঝে মধ্যে আমাকে ডাকতো, আমি যেতাম, গাড়ি পাঠিয়ে দিত। তো সাদা মনের মানুষ পাওয়া খুব কঠিন বাংলাদেশে। বাংলাদেশে মানুষ আছে, কিন্তু মানুষ খুঁজে বার করতে হবে। সেই খোঁজার মানুষ তো নেই। কারণ হচ্ছে আপনি যাকে সাদা মনে ভাবছেন তার তো অন্য কালো অনেক দিক আছে। তো সেই জন্যে দেখুন, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা এসে যায়, তার তার একটা বই, অসমাপ্ত আত্মজীবনী না অসমাপ্ত আত্মজীবনী না, কারাগারে রোজ নাম চাই, তিনি বলছেন যে রাজনৈতিক নেতা ডেফিনেশন কি, তিনি বলেছেন ডেফিনেশন আগে গুন্ডা পরে পান্ডা নেতা, এই হচ্ছে রাজনৈতিক নেতার ডেফিনেশন। তো তিনি নিজে রাজনীতিবিদ হয়ে তিনি রাজনীতিবিদের পরিচয় তুলে ধরছেন এইভাবে। এই কথাটা সাদা মনের মানুষের পক্ষেই সম্ভব বলে আমি মনে করি। তো সেই সাদা মনের মানুষের সংখ্যা কমে গেছে। গণমাধ্যম তো নয়, মাধ্যমগুলো তো সেই সাদা মনের মানুষের সংখ্যা কমে গেছে বলে খুঁজে পাই না আমরা আর কি। তো এবং আপনি মনে করেন সেই কারণেই এই যে আমি সাহিত্যের কথা বললাম, শিল্পের কথা বললাম, আমার জাতিগত বিপত্তির বড় কারণ হচ্ছে ভালো মানুষগুলো, যোগ্য মানুষগুলো যোগ্য জায়গায় থাকছে না, থাকতে দেওয়া হচ্ছে না তাদেরকে। সেই জন্যে আর যেখানে গুন্ডা পান্ডা বদমাইশ এরা কিন্তু দেশে রাজত্ব করছে,
এবং সেই রাজত্বের দিন তো কবে শেষ হবে সেই প্রত্যাশায় আছি আমি। কারণ যে বাংলাদেশ আমি চেয়েছিলাম সেই বাংলাদেশ তো এখনও পাইনি। যেমন ধরুন এত কথা উচ্চারিত হচ্ছে বাংলাদেশের স্বপ্ন নিয়ে, একটি কথা কেউ বলছে না, সেটা হচ্ছে আমাদের মুজিবনগর সরকার 10ই এপ্রিল একটি স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করেছিল। ঘোষণাপত্রটি রচনা করেছিলেন এককভাবে ব্যারিস্টার আমিরুল ইসলাম, একটা ভাঙা টেবিল নড়বড়ে পুরনো টেবিল ল্যাম্পের নিচে, এবং কলকাতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত রায়চৌধুরীকে দেখানো হয়েছিল। তিনি বলেছিলেন যে এই দলিলের, ইংরেজিতে বলেছিলেন, এই দলিলের দাঁড়ি কমা সেমিকলনও বদলাবে না। সেখানে তিনি বলেছিলেন আমরা লড়ছি এই জন্যে 3টি কারণে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই 3টি একটু 53 বছরের বাংলাদেশে অর্জিত হয়েছে হলে আজকে এই কথাগুলো আমরা দুজনে কেন বলছি? আজও হয়নি। এবং দেখুন কিউবাতে গণ অসন্তোষ আছে, বিক্ষোভ আছে, সব আছে। কিউবাতে কোনো দিন 3 তলার বেশি বাড়ি পাবেন না। আনু মোহাম্মদ কিউবাতে ঘুরে বসেছেন, তার লেখা থেকে দেখুন যে আমরা তো সেই বাংলাদেশ চেয়েছিলাম যে এই বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না, কোনো কিছুরই শিকার হবে না। বাংলাদেশের মানুষ সব উপভোগ করবে, স্বাধীন হবে। সেই কথাটা কোথায় আমার? স্বাধীনতা দেখুন, হানা আর্নডেটের একটি কথা আছে, ফ্রিডম নামে প্রবন্ধ, সেখানে তিনি বলেছেন ফ্রিডম মিনস রেসপন্সিবিলিটি। তো সেই দায়িত্বটাকে আমি পালন করতে পেরেছি 53 বছর। দেশ তো ছিনতাই হয়ে গেল। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজকে নাই আমার। সেই কথাটাই আমি চাই। আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশ পেতে চাই। মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছেন প্রাণ বাজি রেখে, তারা কি এই বাংলাদেশ চেয়েছিলেন? সেই প্রশ্নটি করে আমি। খান, অ্যাকচুয়াল আপনার যে কথাগুলো উনি বলেছেন সবগুলোই যুক্তিসঙ্গত কথা বলেছেন। এখানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা মিসইউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহার করেছেন, মানুষের সঠিক মূল্যায়ন করে নাই, এবং বিশেষ করে এক কন্টিনিউয়াস যদি একটা গভর্নমেন্ট সে 15 বছর থাকে, তাহলে দেখবেন যে মানুষকে মানুষ মনে করবে না। আপনি রুল অফ ল যে কথাটা উনি বলেছেন, সুন্দরই বলেছেন, সেটা হলো মানে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, দেখেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। কোর্ট কাছারি যেটা ছিল, এই কোর্ট কাছারিতে মানে আস্তে আস্তে দিনের পর দিন এটা ডিটোরেট করতে থাকলো। ইমপ্রুভ তো করে না, ডিটোরেট করেছে। আর একটা জিনিস হচ্ছে যে এই অন্যান্য দেশে যেসব ধরেন ডেমোক্রেটিক দেশগুলা, কান্ট্রিগুলা অনেক ডেভেলপ করেছে, তারা মানে রিয়ালিটিটা মেনে নিয়ে করেছে। আপনি আর একটা কথা বলেছেন যে কিউবার একটা কথা বলেছেন। আমরা কিউবাতে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের কনফারেন্স হলো 1980। তো ওইখানে আমরা বাংলাদেশের প্রতিনিধি দল, আমরা এখান থেকে বাংলাদেশ পার্লামেন্ট থেকে আমরা গিয়েছিলাম। তাদের মোরলেস সব বাড়িতেই যেমন ফ্রিজটা কমন পেয়েছি, ফ্রিজ, তারপরে এই সোফা সেট, সিঙ্গেল সোফা খুব বেশি না, একটা মানে 2টা সিঙ্গেল সোফা আর একটা 2 বেডের, 2 সিটার, এতটুক, বাট সব জায়গায় দেখেছি। এবং কোনো মানুষের মধ্যে অভাব, অভিযোগ, দুর্দশা ওই রকম দেখি নেই। আমরা তো খুঁজে বের করার চেষ্টা করেছি, বাট দেখছি যে ওইখানে সব মানুষই খুশি। মানে ওই যেহেতু আইনের শাসন যদি থাকে তার মানুষের মধ্যে হবে, এটা সেটাই আমাদের এখানে ছিল না বলেই এইগুলো হয়েছে। আর একটা জিনিস আমি বলি, একটা
সেটা হলো যে এই যে আপনার এই এই যে ঘটনাটা ঘটলো, যে ঘটনা মানে যে বিপ্লব সংগঠিত হলো, আপনি দেখেন এইটা হওয়ার আগে 15 বছর বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যথেষ্ট করেছে, তুলনাবিহীনভাবে করেছে। এবং আমরা তো 52 ভাষা আন্দোলনের সময় আমরা অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু তখনও ক্যাজুয়ালিটি হয়েছে অনেক কম। তারপরে 62 শিক্ষা আন্দোলনে আমরা জড়িত ছিলাম, তারপরে 68 গণ আন্দোলনে আমরা জড়িত ছিলাম। তো এগুলোর মধ্যে তো আপনার ক্যাজুয়ালিটি হয়েছে খুব কম, খুব কম। তো এইটা তারপরে কিন্তু গভর্নমেন্ট পড়ে গেছে, গভর্নমেন্ট ঠিক নাই, গভর্নমেন্ট পড়ে গেছে। আর এখানে যেভাবে ক্যাজুয়ালিটি হয়েছে এটা সীমাহীন, এটা বর্ণনা করা যাবে না, এটা বর্ণনা করা যাবে না। এটা ওই যে তথ্য সংগ্রহ করেছে 800 সামথিং, কিন্তু আর একজন আবার আরও কেউ সাংবাদিক সম্মেলন করেছে যে না 1582 জন। যেটাই হোক, 1582 হোক আর 800 সামথিং হোক, এই লোক জীবন দিয়েছে। মানে এই ছাত্র জনতা, এটা কি ভাবা যায়? এটা চিন্তা করা যায়? এটা চিন্তার বাইরে। এই আন্দোলন এরা 15 বছর করেছে। আন্দোলনের গতিতেরা প্লেন যখন ফ্লাই করে তখন গোটা করে রান করে এসে ফ্লাই করে উড়ে যায়। গোটা মাঠটা কিন্তু তৎকালীন মানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যারা সরকার বিরোধী ছিল তারা গোটা মাঠ করেছে। কিন্তু শেষ পর্যন্ত এই ছাত্র জনতা, এই যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইটা করে একেবারে জাম করে উঠে গেছে। তো এই ব্যাপারটা দেখেন, এই যে চাপা বিক্ষোভ ছিল, চাপা বিক্ষোভ পত্রপত্রিকার মধ্যে প্রকাশ পায়নি। তবে একটা জিনিস আপনি বলতে পারেন যে আগে পত্রপত্রিকার সংখ্যা কম ছিল, এখন সংখ্যা অনেক বেশি। আগে টেলিভিশনের সংখ্যা কম ছিল, এখন অনেক বেশি। আগে যারা দেখতো তাদের মাত্রা, তাদের সংখ্যা অনেক কম ছিল, এখন অনেক বেশি। লোক সংখ্যা বাড়ছে, আগে 8 কোটি মানুষ ছিল, সেটা বাড়তে 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 আজকে ধরেন 18 কোটি মানুষে রূপান্তরিত হয়েছে। কাজেই মানে আপনার ওদিকে যেমন বাড়ছে, এদিকে সংখ্যাও বাড়ছে। দেখার মূল বিষয়টা হলো প্র্যাকটিক্যালি যে যদি পত্রিকাগুলো পারে নাই, কী কারণে এটা যদিও আলোচনা হয়েছে, যদি পারতো মিডিয়াগুলা আমি বলেছি, মিডিয়াগুলার উপায় ছিল না যে এগুলা সত্য কথাগুলো বললে তাদের উপায় ছিল না, তাদের গলা টিপে ধরতো। সবাই মিলে বললে কি হতো? যদি সবাই মিলে বলতো, সবাই না মিলেও কেউ কেউ সাহস করে বললেও খুব যে সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে, আপনি সোলজার হবেন, যুদ্ধে যাবেন না, না এবং তাহলে এটা যদি সবাই মিলে সাংবাদিকতা করবেন, আপনি চ্যালেঞ্জ নেবেন না, ঝুঁকি নেবেন না, তা তো হবে না। সবাই মিলে যদি সিদ্ধান্ত নিয়ে এটা করতো তাহলে ভালো হতো। আমি প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, একটু পরিবর্তিত পরিস্থিতির কথা বারবার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে আলোচনা হলো। আপনি কি মনে করেন যে রাইট ডিরেকশনে আছে কিনা এই যে আকাঙ্ক্ষা, আত্মদান, এত ত্যাগ? ধন্যবাদ। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, বিক্ষুব্ধ আমিও, আমারও মনে অসংখ্য ক্ষোভ আছে। যেমন ধরুন বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই, যা হোক পরিস্থিতির কারণে হতে পারে, ডকট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। আমি আশা ধরে রাখতে চাই যে সরকার 6টি সংস্কার কমিটি করেছে, কমিশন, খুব ভালো। সংস্কার বিধিবদ্ধ করবার মতো ক্ষমতা বর্তমান সরকারের নেই, আছে অন্তর্বর্তী নির্বাচিত সরকারের হাতে। সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন, আমিও তাই বলি, মনে করি। কিন্তু একটি কথা, সমস্যা তো রাজনৈতিক দলের মধ্যে। রাজনৈতিক দলের সংস্কার কে করবে? কমিটি কোথায়? আমি কিন্তু বহুবার বলেছি, গত 15 বছর ধরে বলেছি,
যে সরকার এবং দল একাকার হয়ে গেছে আওয়ামী লীগের হাতে। এই তাতে করে সরকারও ভালো চলে না, দলও ভালো চলে না, চলেনি। তো সেই সংস্কারটা কে করবে? রাজনৈতিক দলের সংস্কার দরকার। মরিস ডুবার্জারের একটা বই আপনি নিশ্চয়ই পড়েছেন, পলিটিক্যাল পার্টিজ, পার্টি কী করে হয় সব লেখা আছে, এবং পার্টি কী করে টিকে থাকে সব লেখা আছে। বইটি বাইবেলের মতো পড়েছি আমরা। তো এখন কথা হচ্ছে, দল এবং সরকার যদি আলাদা না করা যায়, কোনো সংস্কারের কোনো কাজ হবে বলে আমার মনে করছে না। তো সেই জন্য সমস্যার মূল হচ্ছে দল এবং সরকারকে আলাদা করতে হবে। বঙ্গবন্ধু 57-তে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের কাজে আত্মনিয়োগ করলেন, এবং আতাউর রহমান খান তখন মুখ্যমন্ত্রী, তিনি সুন্দর চিঠি লিখলেন। 74-এ কামরুজ্জামানকে সভাপতি করে তিনি সরে আসলেন। তো সে তারই কন্যা, তারই সেই আওয়ামী লীগকে দল এবং সরকার একাকার করে রাখলেন কেন? তো সমস্যাটা এটা তো বিএনপির মধ্যেও আছে, জাতীয় পার্টির মধ্যেও আছে, জামাতের মধ্যেও আছে। সেই সংস্কারটা আমি চাই। সেই সংস্কার না করা পর্যন্ত অন্য সংস্কার কাজে লাগবে বলে মনে হয় না। আমাদের দেশে মানে অ্যাকচুয়াল ভালো কিছু প্রডিউস করতে হলে সকলকেই নিবেদিত হতে হবে। সকল মানে দল মত নির্বিশেষে সকল ভালো মানুষকে একমতে আসতে হবে। এখানে দেখেন, আমাদের দেশে যারা বুদ্ধিজীবী শ্রেণী, যাদেরকে আমরা ইন্টেলেকচুয়াল বলি, যাদের কথাবার্তা আমরা যথেষ্ট মূল্যায়ন করি, আমরা তাদেরকে তাদের মধ্যে দেখছি যে এটা এই যে সরকার ক্ষমতায় আসে সেই দিকে কিন্তু ঝুঁকে পড়ে বেশি। আপনি দেখেন আমাদের দেশে বুদ্ধিজীবী শ্রেণী যারা গত সরকারের পিছনে গত সরকারকে সমর্থন দিয়েছে, সরাসরি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, এদের মধ্যে এদের আগেকার চরিত্র যেটা, আগে যারা অনেক আগের কথা বলছি, তাদের সম্পর্কে আমরা জানি যে তারা বেসিক্যালি কোথার থেকে আসছে, এখন কোথায় গেছে। তারা আসছে এক জায়গার থেকে, কিন্তু নিজের ওই অনেস্টি, ওই সততা ধরে রাখতে পারেনি। সে আস্তে আস্তে এদিকে ধাবিত হয়েছে। আমাদের দেশের পণ্ডিত বুদ্ধিজীবীরা, তারা আপনাদের এখানে যারা আসেন, কথা বলেন, গল্প করেন, আমি এরা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন। তো এরা সাহস করে কথা বলতে পারতো। অনেকে তো কথা বলে, সবাই মিলে যদি কথা বলে, তাহলে দেখেন না আপনি মিডিয়ার জগতের যে সাগর রনির ব্যাপারটা, ওরা মিডিয়া জগতের লোক, ওদের মানে 15-16 বছর ওদের বিচার হলো না, দুইটা হত্যা হয়ে গেল, এবং ওই দুইটা মানুষ টেলিভিশনে কাজ করতো, একটা জীবন্ত মানুষ, অল্প বয়স, রাইজিং এজ, তার কীভাবে নৃশংসভাবে মেরে ফেললো। সাংবাদিকরা প্রোটেস্ট করেছেন, প্রেস ক্লাবের সামনে প্রোটেস্ট করেছে, করে, বাট কোনো রেজাল্ট হয় নাই। রেজাল্ট হবে না তা না, এখন হয়তো হতে পারে, তখন হয় নাই। কিন্তু আশাটা ধরে রাখতে চাই, হ্যাঁ, বিচার হোক, খুনের বিচার হইতে হবে। সব কথাবার্তা, যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা না হলে তো আর মানুষের জীবনে নিরাপত্তা থাকবে না, নিশ্চয়তা থাকবে না, মানুষ কি করবে। সো আমি একেবারে শেষ প্রান্তে, যেহেতু সরকারের প্রসঙ্গটা আলোচনা করছিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিতে? অন্তর্বর্তীকালীন সরকার, তবে আমার মনে হয় অ্যাটমসফিয়ার যে সিচুয়েশনটা দেখা যায়, যে মানে তারা অনেক যথেষ্ট বুদ্ধিমান, যারা ক্ষমতায় আছেন, যারা সরকার পরিচালনা করছেন, তাদেরও উচিত একটা ন্যায়সঙ্গত সময়, সম্মানজনক সময় তাদেরকে সরে যাওয়া উচিত। আপনার স্পেসিফিক বলতে পারছেন না, বলছি না এই জন্যে, এটা ধরেন কেউ বলছে 18 মাস, কেউ না একজনই বলেছেন। আচ্ছা, হ্যাঁ, কেউ একজনই বলেছে 18 মাস। আবার ওনারা বলেছেন সংস্কারগুলো হওয়ার পরে 18 মাস।
তার মানে কি সংস্কারগুলো শেষ হওয়ার পর 18 মাস, না সংস্কারের যে 6টা কমিটি হয়েছে এই 6টা কমিটি 3 মাস করে টাইম দিয়েছে কী জন্য? এটা ফাইন্ড আউট করার জন্য কী কী প্রবলেমগুলো। সেই প্রবলেমগুলো যদি 3 মাসে ফাইন্ড আউট করে সে উইদিন ডিসেম্বর, তাহলে ডিসেম্বর হইলে তারপরে 18 মাস হতে পারে। মানে উনি বলছেন সংস্কার হলে, সংস্কার ইজ এ ভেরি টাফ জব, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আপনি সংস্কার করা কি বললেই এটা হবে? এখন কেউ বলছে সংবিধান সংস্কার করতে হবে, অ্যান্ড সংবিধান কনস্টিটিউশন যদি আপনার অ্যামেন্ডমেন্ট করতে হয়, প্রস্তাব এরা কতগুলো প্রস্তাব দিতে পারে, কিন্তু সেগুলো কোনো কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট বসবে না, নির্বাচিত পার্লামেন্ট হবে না, ততক্ষণ এটা কার্যকরী হবে না। গেল একটা, নতুন সংবিধান করতে হবে। তাহলে নতুন সংবিধান করতে হলে নতুন কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করতে হবে। সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি আপনার সংবিধান তৈরি করবে। তো এগুলো প্রত্যেকটা জিনিসই অনেক মানে দীর্ঘস্থায়ী ঘটনা। এই বিষয়টা চিন্তা করে কথাগুলো বলা দরকার। তো আমার মনে হয়, আমরা একেবারে সিম্পল ওয়েতে বলি, আমি কোনো ইয়েতে বলছি না, সেটা হলো যে উইদিন লিমিট সময় রেখে ছুড়ে যাওয়াটাই ভালো হবে। তবে আমার কি এই শেষ? জি, এটি শেষ। তাহলে আমি আজকে চ্যানেল আইকে 30 সেকেন্ডস, আচ্ছা 2 মিনিটই হবে, 2 সেকেন্ড হবে। আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী আমি প্রথমে প্রারম্ভেই বলেছি, এবং এইখানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক এবং বিভিন্ন শিল্পী, আর্টিস্ট সবাইকে এনে এই তৃতীয় মাত্রা অনুষ্ঠান করা হয়েছে। গ্রামের কৃষকদের এনে ওই কৃষি প্রোগ্রাম করা হয়েছে, কৃষকের বাজেট করা হয়েছে, বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছে। আমি এই সমস্ত উদ্যোগকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ধন্যবাদ। চ্যানেল আই প্রতিষ্ঠা বার্ষিকীর মতোই মঙ্গলময় হোক আমার এই বাংলাদেশ। গত 53 বছরে বাংলাদেশ যেভাবে চলেছে তা আমার কাঙ্ক্ষিত নয়। আমি কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে সংবিধানের 7(1) ধারায় স্পষ্ট করে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বাস্তবে আমি তার কোনো প্রমাণ পাইনি। বাস্তবে সে প্রমাণিত হোক, জনগণই ক্ষমতার মালিক। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নূর মোহাম্মদ খান এবং প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, চ্যানেল আই একটি টেলিভিশন চ্যানেল, এবং তার সঙ্গে আরও সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান আছে, অর্থাৎ গণমাধ্যমের, বাংলাদেশে অনেক গণমাধ্যমের একটি। বাংলাদেশের গণমাধ্যম জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না, বা জনগণের পাশে দাঁড়াতে পারছে না, জনগণের হয়ে কথা বলতে পারছে না। এই হতাশা আমার 2 অতিথির মধ্যে আছে। তার মধ্যেও কিছু কিছু ভালো কাজ চ্যানেল আই করবার চেষ্টা করেছে, সেটা তারা প্রশংসা করেছেন। অত্যন্ত দয়া পরবশ হয়ে তারা সীমাবদ্ধতা বা দুর্বলতাগুলো, যেটি আমি বারবার তাদের কাছে জানতে চাইছিলাম না, তারা বলেননি। হয়তো ভবিষ্যতে অন্য কোনো মাধ্যমে, অন্য কোনোভাবে তারা সেটা বলবার চেষ্টা করবেন, এটি তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে। চ্যানেল আই প্রতিষ্ঠানটি গড়ে তোলবার পেছনে যারা নেতৃত্ব দিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক ফরিদ রেজা সাগর সহ অন্যান্য যারা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, এবং এই ধারা তারা অব্যাহত রাখবেন সেটি তাদের কাছে প্রত্যাশা। যারা বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন তাদের কাছে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা। যারা নানা অনুষ্ঠানে অংশ নিয়ে এবং এই চ্যানেলের নানা অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যাদেরকে আমরা পর্দায় দেখি, এবং বিশেষ করে যাদেরকে আমরা পর্দায় দেখি না, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং আপনারা যারা দর্শক, গত 25 বছর ধরে এই অনুষ্ঠান সহ চ্যানেল আইয়ের নানা অনুষ্ঠান, নানা কার্যক্রম আপনারা দেখছেন, আমাদের সঙ্গে ছিলেন, তাদের সকলের প্রতি, দেশে এবং প্রবাসে, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনাদের সমর্থনই আসলে আমাদের এগিয়ে যাবার পথে প্রধান সাহস এবং শক্তি। এই ধারা আপনারা অব্যাহত রাখবেন, আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা আপনাদের সবার জন্য। শুভকামনা।